বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আমরা করোনা সতর্কতার মধ্যে থেকেই বলবো যে তার সঙ্গে আমাদের আরও অন্যান্য রোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানে স্পেশালি আলোচনা করে থাকি একটি কারণে, সেটা হচ্ছে যেভাবে হোক আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের সুস্থ জীবনের পথে হাঁটতে হবে। একের পর এক আমরা অজানা জ্বর দেখছি, যেখানে বিভিন্ন জেলার শিশুরা আক্রান্ত হচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে বহু শিশুর। মালদাতেও গতকাল পর্যন্ত কিন্তু শিশুর মৃত্যুর সংখ্যা আমরা দেখেছি বেড়েছে। তো কি এই অজানা জ্বর, কিভাবে বাচ্চাদেরকে আমরা প্রোটেক্ট করব এবং করোনা থেকেই বা রক্ষা করব কি করে থার্ড ওয়েভ আসার আগে পর্যন্ত? কি অজানা জ্বরই কি থার্ড ওয়েভ নেই? এরকম হাজার একটা প্রশ্ন তো এখন মনে জাগছে। সব নিয়েই থাকছে আলোচনা। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় রোগ, যেমন প্রেশার, সুগার, হার্টের সমস্যা ইত্যাদি সমস্যায় অনেকেই জর্জরিত থাকেন। তো তারাও কিন্তু ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠানে ফোন করবেন আজকে এই অনুষ্ঠানে, কারণ আমাদের সঙ্গে হটসিটে হাজির রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার। অনেক স্বাগত ডক্টর সরকার অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন একদম ডক্টর সরকারের সঙ্গে আপনারা রয়েছেন সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়ে প্রশ্ন করতে করোনা ভাইরাস নিয়ে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি ভ্যাকসিন ওরিয়েন্টেড কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা অবশ্যই ডায়াবেটিস বা তার সঙ্গে থাইরয়েড, হার্টের সমস্যা, যাবতীয় সমস্যা নিয়েও, কিন্তু নার্ভের সমস্যা। ফোন করুন আমাদের সরাসরি। ফোন নাম্বার যাচ্ছে 6292242337, 6292423338। এই দুটি ফোন নাম্বার এই মুহূর্তে সরাসরি কথা বলতে আপনারা ডেফিনেটলি ফোন করতে পারেন সরাসরি। অনেক অনেক স্বাগত জানিয়ে চলে যাব ডক্টর সরকারের কাছে। যে করোনা ভাইরাসের আতঙ্ক, তার সঙ্গে একটা অদ্ভুত অজানা জ্বর, এক অজানা রোগ বাচ্চাদেরকে আক্রান্ত করছে। তো এই অজানা রোগ, যেখানে বলা হচ্ছে ফুসফুসের সংক্রমণ বেড়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ব্রিদিং প্রবলেম হচ্ছে বাচ্চাদের, যেটা নর্মালি আমরা দেখছি করোনার ক্ষেত্র অনেকটাই তাই দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? দেখুন, এই যে বিভিন্ন জ্বর হচ্ছে তার মধ্যে বেশ কিছু পাওয়া যাচ্ছে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, কিছু কিছু পাওয়া যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কিছু কিছু পাওয়া যাচ্ছে স্ক্রাব টাইফাস থেকে অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোমের মতো হচ্ছে। এছাড়াও অন্যান্য ভাইরাল ইনফেকশনও হচ্ছে। মনে করতে হবে যখনই কারো জ্বর হবে সঙ্গে সঙ্গে আপনারা দেরি না করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন এবং ডাক্তারবাবু যেভাবে বলবেন সেভাবে আপনারা ফলো করে যান, তাহলেই আপনারা ভালো থাকবেন। আপনারা কখনো ডিসিশন নেবেন, এটা মনে রাখবেন। কেননা বিভিন্ন যে জ্বর হচ্ছে সেই জ্বর জ্বরের অনেক কারণ আছে। সেই জ্বরের কারণটাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে কী কারণে জ্বরটা হয়েছে। এটা করোনার জন্য জ্বর হয়েছে, না এটা কোনো ইনফ্লুয়েঞ্জা, না এটা অন্য কোনো ইনফেকশান, সেটা ডিটেল অ্যানালিসিস করার পরেই ধরা পড়বে, ফাইনাল ডায়াগনোসিস হবে এটা কী কারণে জ্বরটা হয়েছে। এই মুহূর্তে যা সিচুয়েশন ডক্টর সরকার, যেভাবে আমরা কলকাতাতেও কিন্তু দেখছি এই যে অজানা জ্বরের প্রকোপে বিশেষ করে বাচ্চারাই এফেক্টেড হচ্ছে, এবং ইনফ্লুয়েঞ্জা বলুন বা আপনি আরও অনেকগুলো স্ক্রাব টাইফাসের কথাও বললেন বা আরও অন্যান্য রোগ বললেন, এই সমতালে মানে একই সমকক্ষীয় সমস্যা বা রোগ করোনা ওরিয়েন্টেড সমস্যাগুলোর মধ্যে। তো এইখানে বাচ্চাগুলোকে যারা এখনো পর্যন্ত সেফ সাইডে রয়েছে, আমরা ভাবছি যদিও সেফ সাইডে, যাই হোক, যত এখনো পর্যন্ত এই ধরনের প্রকোপ তাদের মধ্যে আসেনি, তাদেরকে আগাম প্রোটেকশন আমরা কি দেব, যেহেতু সিভিয়ার কন্ডিশনের মধ্যে এখন রয়েছে? দেখুন, যে মনে রাখতে হবে যে সমস্ত বাচ্চার কোনো কোমরবিডিটিস আছে তাদেরকে প্রত্যেককে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে? এবং যাদের অন্যান্য কোনো ভ্যাকসিনেশন, ধরুন যাদের ভ্যাকসিনেশন শিডিউলগুলো চলছে, যে সেই শিডিউলগুলো যেন চলতে থাকে, সেই শিডিউল যেন বন্ধ না হয়। আর নর্মালি বাচ্চাকে যেভাবে আমরা বলে থাকি, নর্মাল প্রত্যেকটা বাচ্চা যেমনি খাওয়া দাওয়া করছে সেই খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে, তার খেলাধুলো করছে কিনা, তার এক্সারসাইজ করছে কিনা, এই সমস্তগুলো ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদেরকে সবথেকে বড় কথা হচ্ছে মনের আনন্দে রাখতে হবে, তাহলেই কিন্তু বাচ্চারা অনেকটাই ভালো থাকবে। আর এই সঙ্গে বলবো যে আমাদের এই অজানা জ্বরের মধ্যে আর একটা অন্যতম উপসর্গ দেখছি আমরা, পেটের সমস্যা, অতিরিক্ত পরিমাণে ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে। আরেকটি কথা, এই যে এখন আমাদের ওয়েদার,
এই যে নিম্নচাপের প্রভাবে প্রচুর জায়গায় ওয়াটার লক হয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবে খাবার জল এমনি নর্দমার জল সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এইটা একটা বড় সমস্যা, কারণ যেহেতু আমি পেটের সমস্যার প্রসঙ্গটা তুললাম, এই অজানা জ্বরের ক্ষেত্রেও এই সিচুয়েশন দেখা যাচ্ছে, করোনার ক্ষেত্রেও এই সিচুয়েশন দেখা যাচ্ছে, তার মধ্যে এই সিচুয়েশন, এই অবস্থা আমাদের মানে একেবারে আবহাওয়ার, কি বলবেন? দেখুন, জলের কন্টামিনেশন হলে বিভিন্ন রকম পেটের সমস্যা হতে পারে, সেটা কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। এবং এই জলের কন্টামিনেশন থেকে কিন্তু জন্ডিসও হতে পারে, পার্টিকুলারলি হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। সেই জন্য চেষ্টা করতে হবে যতটা পারা যায়, যারা ধরুন বাইরের কোনো টিউবওয়েলের জল খাচ্ছেন বা কোথাও খাচ্ছেন সেখানকার জলটাকে ফুটিয়ে খাবেন। এবং যারা ধরুন যাদের বাড়িতে ধরুন সেই ব্যবস্থা আছে, ধরুন যে এখানে আরও আছে, সেটা আরওতে ইউজ করলে ভালো হবে। আর যাদের সেই ব্যবস্থা নেই তারা চেষ্টা করবেন এই জলটা ফুটিয়ে খাওয়ার ব্যবস্থা করবেন। যদি বাই চান্স কারোর এরকম লুজ মোশন হয়, মনে রাখবেন যে আপনারা সঙ্গে সঙ্গে যেটা করবেন, ডাক্তারবাবু পরামর্শ নেবেন এবং বাড়িতে নুন চিনির জল বারবার করে খাওয়াতে থাকবেন। কেননা যখনই মনে রাখবেন কারোর একটা লুজ মোশন, গ্যাস্ট্রোএন্টারাইটিস হচ্ছে, ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং হচ্ছে, তখনই সেই যে জলটা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইটসটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য বারবার করে নুন চিনির জল খাওয়াতে হবে এবং তার খাবারটাও নর্মালি খাওয়াতে হবে। এই না যে খাবার দাবার সব বন্ধ করে দিতে হবে, সেই জন্য খাবার দাবারও চলবে, নর্মাল খাবার দাবার চলবে, তার সঙ্গে সঙ্গে ওআরএসটা বারবার করে খাওয়াতে হবে, ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। যদি দেখা যায় ইউরিন আউটপুটও কমে যাচ্ছে, তাহলে তাকে হসপিটালে ভর্তি করে স্যালাইন দিতে হবে। এই যে কথা বা এই যে কতগুলো উপসর্গের কথা বলছেন ডক্টর সরকার, এগুলো আমাদের প্রথমত হচ্ছে দেখার একটা জায়গা যে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা বাচ্চাদের মধ্যে, এবং তার আগে কি কি তাদের প্রোটেকশন নেওয়া দরকার সেটাও উনি বলে দিলেন। তবে এখানে একটা কথা বলি, এই যে আমাদের করোনা ভাইরাস বা অজানা জ্বর ইত্যাদি নানাবিধ সমস্যার মধ্যে থেকে আমাদের চিরাচরিত চলে আসা বিভিন্ন পরিবারে হার্টের সমস্যা, অতিরিক্ত পরিমাণে প্রেশার হাই হয়ে যাওয়া এবং একটু টেনশন হয়ে গেলে হাইপার টেনশনের রোগী, আমরা এগুলো দেখে থাকি। আমি এক এক করে আসব। যারা হার্টের সমস্যায় ভুগছেন দীর্ঘ বছর ধরে এবং তারা ওষুধ খেয়ে চলেছেন, তাদের ক্ষেত্রে আলাদা করে তাদের জীবন ধারণের জায়গাটা কি হওয়া উচিত? যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদেরকে মনে রাখতে হবে তারা যেন ঠিকমতো প্রেশারের ওষুধ বা সুগার থাকলে সুগারের ওষুধ, রেগুলার বেসিসে হাঁটা চলা, যোগ প্রাণায়াম করতে থাকবেন এবং সবসময় মনের আনন্দে থাকবেন, মনে করবেন আমার কোনো রোগ নেই। এই একটা বড় জিনিস মনে রাখতে হবে, সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশন। এটার ব্যাপারটা কি, সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশনটা হচ্ছে অটো সাজেশন, নিজেকে আপনি সবসময় মনে করা যে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, কোনো নেগেটিভ চিন্তা না করা, সবসময় পজিটিভ চিন্তা করা এবং রেগুলার বেসিসে আপনি অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকবেন। রেগুলার হাঁটা চলা, ডিসিপ্লিন লাইফস্টাইল বলতে যেটা বোঝায় সেটা ফলো করতে হবে। একদম। এবং হাইপার টেনশনের জায়গায় আমি বললাম যে হাইপার টেনশন থেকেও অনেক সময় আমি গতদিনও বলছিলাম, যেমন প্যালপিটেশন হওয়া, হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যাওয়া, ফ্লাকচুয়েট করা প্রেশার, এই জায়গাটা কন্ট্রোল করবে কি করে যারা এই ধরনের পেশেন্ট রয়েছে? যাদের ধরুন এরকম খুব বেশি অ্যাংজাইটি টেনশন করেন, তারা রেগুলার বেসিসে যোগা মেডিটেশন করেন, তারা যদি ঠিকমতো ওষুধপত্র খান, আর যার প্যালপিটেশন মাঝে মধ্যেই হচ্ছে তাকে দেখতে হবে, প্যালপিটেশন ইভ্যালুয়েট করে দেখতে হবে যে কী কারণে প্যালপিটেশন হচ্ছে। অনেক সময় হার্ট ডিজিজের জন্য অনেক সময় প্যালপিটেশন হয়, আমরা সেটা দেখি, ইসিজি করে দেখি, দরকার হলে হলট্রা মনিটরিং করে দেখি কী কারণে প্যালপিটেশনটা হচ্ছে, সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। মনে করবেন সব কিছুরই চিকিৎসা আছে, আপনারা যদি ঠিকমতো চিকিৎসা করেন তাহলে কিন্তু সব কিছুরই সমাধান সম্ভব। আচ্ছা, আমাদের কোনো বন্ধু রয়েছেন বোধহয়। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে প্রবাল বলছিলাম। হ্যাঁ বলুন। আমার দুটো প্রশ্ন আছে আমার। বলুন। বলছিলাম যে বাচ্চাদের যে 12 থেকে 15 বছরের যে ভ্যাকসিনটা আসার কথা আছে, ওটা ঠিক কবে নাগাদ আসবে এবং এখনো তো এলো না, মানে দ্বিতীয় ঢেউ তো প্রায় আসন্ন বলা যায়। আচ্ছা, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। প্রোটেকশনের জায়গাটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, এই যে 12 থেকে 17 বছরের জন্য কবে ভ্যাকসিন আসবে সেটা আমরাও ঠিক বলতে পারছি না, এখন এটা ট্রায়াল চলছে। কোনো কিছু ভ্যাকসিন লঞ্চ করবার আগে সবসময় ট্রায়াল হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল হয়। এখন সেটা ট্রায়াল চলছে। ট্রায়ালের পরে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল পেলেই তখন ওটা মার্কেটে আসবে। ওটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। মনে রাখতে হবে যে বাচ্চাদেরকে আমরা যদি প্রত্যেকে বড়রা যদি 2টো করে ভ্যাকসিন নিয়ে নিই, তাহলে কিন্তু বাচ্চারা অটোমেটিক্যালি প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। এবং বাচ্চাদেরকে আমি সবসময় যেটা বলি, বাচ্চাদেরকে মনের আনন্দে রাখুন, খেলাধুলার মধ্যে রাখুন, ওরা যেন বাইরে একটু খেলাধুলা করে। ওরা সবাই অ্যাকচুয়ালি 2 বছর ধরে প্রায় হোম বাউন্ড হয়ে ঘরে বসে আছে, কোনো খেলাধুলা প্রায় হচ্ছে না। সেই জিনিসটা আপনারা খেয়াল রাখুন, তাহলেই কিন্তু বাচ্চারা অনেকটা ভালো থাকবেন।
যে আলোচনা আমরা করছিলাম এখানে একটা কথা আমি বলেছি যে প্রেশার ফ্ল্যাকচুয়েটের কথা ডক্টর সরকার, কারণ অনেকের হাই প্রেশার রয়েছে বা কারো লো প্রেশার রয়েছে, কিন্তু কিছু মানুষের এই ধরনের সমস্যায় ভোগেন যারা হঠাৎ করে প্রেশার হাই হচ্ছে বা কমে যাচ্ছে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে? যাদের প্রেশার ফ্ল্যাকচুয়েট হচ্ছে তাদেরকে দেখতে হবে যে তাদের অ্যাডিকুয়েট প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না। সেই কন্ট্রোল করার জন্য যা ওষুধ দরকার লাগে, হ্যাঁ, সাধারণত আমরা একটু জাস্ট বলে নিই স্টেজ 1 আর স্টেজ 2 হাইপারটেনশন কাকে বলে। স্টেজ 1 হাইপারটেনশন হচ্ছে ব্লাড প্রেশারটা যদি 140 সিস্টোলিকের বেশি থাকে, 140/90 বেশি হলেই কনভেনশনালি আমাদের ব্লাড প্রেশার বলা হতো। তবে 2017 সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে দিয়েছেন যে সিস্টোলিক 130-এর বেশি, ডায়াস্টোলিক 80-এর বেশি হলেই হাইপারটেনশন। এই স্টেজ 1 এবং স্টেজ 2 দুভাগে ভাগ করা হয় মেনলি। যদি 160-এর বেশি থাকে তাহলে স্টেজ 2, আর ডায়াস্টোলিক যদি 100-এর বেশি থাকে তাহলে স্টেজ 2। যাদের এরকম স্টেজ 2 হাইপারটেনশন আছে তাদেরকে আমরা সাধারণত দুটো ওষুধ দিয়ে শুরু করি। যদি দুটো ওষুধে কন্ট্রোল না হয় তাহলে আমরা থার্ড ওষুধে অ্যাড করি। এইভাবে অ্যাডিকুয়েট যদি ঠিকমতো ওষুধ খাওয়া হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। আর এই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকলেই দেখবেন এই প্যালপিটেশন, এই প্রবলেমগুলো অনেকটাই কমে যাবে। এই যে প্যালপিটেশন হওয়া বা এই যে ফ্লাকচুয়েট করা প্রেশারে, এটা বেসিক্যালি হয় কেন? দেখুন, ব্লাড প্রেশার আমাদের প্রত্যেকেরই কিন্তু ফ্লাকচুয়েট করে, এটা ডায়নামিক প্রসেস। আমাদের হার্টটা কন্ট্রাকশন করছে, তো কাজে আমাদের প্রত্যেকে আমরা যদি কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং দেখি, একটা ইনস্ট্রুমেন্ট আছে তাতে 24 ঘন্টার ব্লাড প্রেশারটা মনিটর করা যায়, দেখা যায় যে প্রত্যেকেরই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করে। তার মধ্যে যারা বেশি অ্যাংজাইটি করেন তাদের কিন্তু অ্যাংজাইটির জন্য বেশি ফ্লাকচুয়েট করে, আর যারা মোটামুটি শান্ত থাকে তাদের কিন্তু অত বেশি ফ্লাকচুয়েশন হয় না। যেরকম রাত্রেবেলা আমাদের ব্লাড প্রেশারটা ড্রপ করে, এটাকে ডিপিং বলে, ডিপিং অফ ব্লাড প্রেশার অ্যাট নাইট। যারা নন ডিপার, যাদের ধরুন ব্লাড প্রেশারটা ড্রপ করছে না, তাদের কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য অনেক হাইপারটেনসিভ পেশেন্টদের নন ডিপার, তাদেরকেও ওষুধপত্র খেতে হবে। সেই জন্য আমরা সাধারণত বলি যাদের ব্লাড প্রেশার আছে তারা সাধারণত ওষুধটা রাত্রেবেলা খাবার পরে খাবেন। তার কারণটা কি, দেখা গেছে সকালবেলার দিকে ব্লাড প্রেশারটা রাইজ করছে, সার্জ হচ্ছে। এই ব্লাড প্রেশারটা রাইজ করার ফলে কী হচ্ছে, সকালবেলা থেকে ভোরবেলার দিকে দেখবেন হার্ট অ্যাটাক, স্ট্রোকের চান্স অনেক বেড়ে যাচ্ছে। সেই জন্য রাত্রেবেলা ব্লাড প্রেশারটা ওষুধটা খেলে সকালে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে এবং স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের চান্স অনেক কমে যাবে। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আপনি বলবেন, কে বলছেন? আমি মনীন্দ্র পাল বলছি। কোথা থেকে বলছেন? আমি বাটা থেকে বলছি, হ্যাঁ পাটানগর থেকে বলছি। বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে? বলছি আমি তো ডবল ভ্যাকসিন আমার হয়ে গেল, তো এই ডবল ভ্যাকসিনের আজ দিন 15 হয়ে গেছে। আমি হ্যাঁ হ্যাঁ, এখন কি কি প্রশ্ন আপনার? তা আমাকে দুদিন আগে আমাকে একটা ইঁদুরে কামড়েছে, রক্তও বেরিয়েছে বেশ। তারপরে সঙ্গে সঙ্গে একটা টিটেনাসও নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আপনার প্রশ্ন তাই তো, যে ধরুন আপনি টেট ব্যাক নিয়েছেন, কোনো অসুবিধা হবে কিনা? আপনি শুনতে থাকুন। ঠিক আছে, এতে কোনো অসুবিধা কিছু নেই। সাধারণত আমরা বলে থাকি একটা ভ্যাকসিন নেওয়ার পরে আপনি একটা মাস পরে, একটা মাস ওয়েট করে আপনি আরেকটা ভ্যাকসিন বা কোনো ইঞ্জেকশনটা নেবেন, ভ্যাকসিনের টাইপ জাতীয়। যেহেতু আপনার একটা এমার্জেন্সি, আপনি একটা টিটেনাস টক্সাইড নিচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি শুধু মনে রাখবেন কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা আপনি ফলো করে যাবেন। আপনি দুটো ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও আপনি যখন বাইরে বেরোবেন তখন মাস্ক পরে বেরোবেন, ডিস্টেন্সটা মেনটেন করবেন এবং আপনি গ্যাদারিংটা অ্যাভয়েড করবেন। ডক্টর সরকার, এখানে এই সূত্র ধরে একটা কথা বলি, এই যে উনি একটা টেট ব্যাক নিয়েছেন, তো অনেকের হয়তো এর মধ্যে হয়তো সেকেন্ড ডোজের আগে বা কোনো কিছু একটা ঘটেছে যার জন্য সে অ্যান্টিরেবিস বা টেট ব্যাক নিয়েছে, অ্যান্টিরেবিস দরকার নেই, টেট ব্যাক নিয়েছে, তো তাদের ক্ষেত্রে কবে গিয়ে সেকেন্ড ডোজটা নেবে? হয়তো তার সেকেন্ড ডোজের টাইম হয়ে গেছে, বাট এর মাঝখানে এমন কিছু ঘটেছে দুর্ঘটনা যে টেট ব্যাক নিতে হয়েছে। আমি আসবো উত্তরে, একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ঝুম্পা পাত্র বলছি। আমার মেয়ে কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমাদের ঠিকানাটা কি রে আমার? 40/13 মুরালি পুকুর মেন রোড থেকে আমি কথা আরে আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দরকার নেই। হ্যাঁ বলুন বলুন, কি প্রশ্ন? 40/13। হ্যাঁ প্রশ্ন বলুন, ঠিক আছে বলুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ের 9 বছর বয়স, তার হঠাৎ ঘাড়ের থেকে যন্ত্রণা হচ্ছে। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কিছু ধরতে পারছে না, কিন্তু ওর ঘাড় যন্ত্রণা করছে, তারা ওষুধ দিচ্ছে, কমছে না, তবে চোখে প্রবলেম হচ্ছে। এর কি কারণ হতে পারে? যন্ত্রণা কমছে না। কতদিন ধরে বলছেন? 15 দিন ধরে হচ্ছে।
ডক্টর সরকার কোনো কোয়েশ্চেন ঠিক আছে? আছে। আপনি ফোন ছেড়ে শুনুন, বলছেন উনি। দেখুন, এই যে ঘাড়ে ব্যথা করছে না, ঘাড়ে ব্যথার অনেকগুলো কারণ হতে পারে। একটা দেখতে হবে যে তার ব্লাড প্রেশারটা কেমন আছে, তার দাঁতে কোনো অসুবিধা আছে কিনা, কানে কোনো অসুবিধা আছে কিনা, এইগুলো সব চেক করতে হবে। সবথেকে ভালো হয় আমি বলবো কোনো মেডিকেল কলেজে গিয়ে বাচ্চাদের আউটডোরের ডিপার্টমেন্টে দেখান। সেরকম হলে যদি ওনারা যদি মনে করেন যে কোনো সমস্যা আছে তাহলে ভর্তি করে চিকিৎসা করা হবে, সেটা সবথেকে ভালো হবে। আমি সেটাই রেকমেন্ড করব। একদম। যে প্রশ্নটা রাখছিলাম আমি ডক্টর সরকার, যে টেট ব্যাকের পরে, ইমার্জেন্সি টেট ব্যাক নেওয়ার পরে যদি তাদের সেকেন্ড ডোজের টাইম পেরিয়ে গিয়ে থাকে বা নেওয়ার জন্য বারবার করে বলা হয়, সেক্ষেত্রে তারা কি করবে? সেকেন্ড ডোজে যে টাইমে নেওয়ার কথা সেই টাইমেই নিয়ে নেবেন, ওটার জন্য খুব বেশি এফেক্ট করবে না। যে টেটনাস টক্সয়েড নেওয়ার জন্য মাঝখানে যদি নিয়ে থাকে তার জন্য খুব বেশি এফেক্ট করবে না। আপনার সেকেন্ড ডোজ যে টাইমে নেওয়ার সেই টাইমেই নিয়ে নেবেন। মানে তার আগে যদি কোনোভাবে টেট ব্যাক অসুবিধা নেওয়া হবে হয় কোনো অসুবিধা না। হবে না। আচ্ছা, এবার আমরা যাব আরেকটি প্রশ্নে, সেটা হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের এই করোনার সংক্রান্ত নানাবিধ প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে, কিছু ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এমন বহু মানুষ রয়েছে যারা শারীরিকভাবে খুবই দুর্বল, যাদের মানে ইমিউন পাওয়ার নর্মালি অনেকটাই কম। আমরা দেখেছি বিভিন্ন ওষুধ খেয়ে তাদেরকে সেটা মেনটেন করতে হয়। ভিটামিন D3 অনেকে কম থাকে বা অনেকে আয়রন ডেফিসিয়েন্সি থাকে। তো এই ধরনের পেশেন্টদের জন্য কি কি গাইডলাইন্স হওয়া উচিত? যাদের এইরকম সমস্যা আছে তাদেরকে মনে রাখতে হবে তারা রেগুলার বেসিসে একবার চেক আপ করাবেন, যে তার কী কী প্রবলেম আছে সেটা জেনে স্ক্রিন করালেই ধরা পড়ে যাবে। তার ডায়াবেটিস কতটা আছে, ব্লাড প্রেশার কত আছে, তার কিডনির সমস্যা কেমন আছে, লিভারটা কেমন আছে, ভিটামিন ডেফিসিয়েন্সি কতটা কি আছে, সেই অনুযায়ী তাকে সাপ্লিমেন্টেশন এবং ডাক্তারবাবু পরামর্শ মতো ওষুধ খেতে হবে। এবং তারা যদি একটু হাঁটাচলা করতে পারেন তাহলে হাঁটাচলাটা অবশ্যই করাবেন। এবং রেগুলার বেসিসে ভ্যাকসিনেশনটা অবশ্যই নিয়ে নেবেন। এবং নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা আমি অনেকবার আগে আপনাদের বলেছি, যে নিউমোকক্কাল ভ্যাকসিনটা প্রতি 5 বছর পর পর একবার নেবেন। এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছরে একবার করে নেবেন। আর হেপাটাইটিস বি চেক করে নেবেন প্রত্যেকেই, কার কার হেপাটাইটিস বি যদি নেওয়া না হয়ে থাকে তাহলে হেপাটাইটিস বি 3টে ডোজ, ধরুন আজকে একটা নিলেন, সেকেন্ড ডোজটা নিলেন আজ থেকে 1 মাস পরে, এবং থার্ড ডোজটা নেবেন আজ থেকে 6 মাস পরে। এবং যাদের যাদের হেপাটাইটিস বি অ্যান্টিজেন পজিটিভ আসবে, তার মানে তাদের হেপাটাইটিস বি জীবাণু আছে, তাদেরকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা করাতে হবে। সঙ্গে সঙ্গে হেপাটাইটিস সিটাও দেখে নেবেন, কেন অনেকেরই ধরুন হেপাটাইটিস সিটা পজিটিভ আছে, তারা জানেন না, তার হেপাটাইটিস সি থেকে কিন্তু পরবর্তীকালে সিরোসিস, লিভার ক্যান্সার, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এখন হেপাটাইটিস সির যে ওষুধ বেরিয়েছে সেটা প্রায় 100% কিওর রেট, এটা একটা বিরাট সুখবর। কারো যদি হেপাটাইটিস সি ধরা পড়ে তাহলে তার চিকিৎসা করালেই পুরোটাই সেরে যাবে। এবং এই যে আমাদের লাইফস্টাইল, জীবনধারার কথা আপনি বলছিলেন একটু আগে, যে বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে, মনে আনন্দে রাখতে হবে। একটা কথা বলি, ব্রঙ্কাইটিস অনেক বাচ্চাদের ছোটোবেলার থেকে, মানে অনেক এরকম বাচ্চা রয়েছে যারা খুব ছোটোবেলার থেকেই কিন্তু এই ধরনের ইনফেকশন হয়ে থাকে ফুসফুসে, এবং যেটা মারাত্মক আকার ধারণ করে, পরবর্তীকালে হয়তো ব্রঙ্কাইটিস ধরা পড়লো। তো সেই জায়গায় বাচ্চাদেরকে অনেক সময় আমরা দেখি যে ইনহেলার জাতীয় কিছু দেওয়া হয় যাতে বাচ্চাদের এই প্রবলেমটার থেকে দূরে থাকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই ধরনের পেশেন্ট বা বাচ্চাদের ক্ষেত্রে ইনহেলার জাতীয় জিনিস আগেই দেওয়া উচিত, না কিছু গার্জেন হিসেবেও কিছু গাইডলাইন্স তাদের নিয়ে রাখা উচিত বাচ্চার ক্ষেত্রে? যাদের অ্যাজমা আছে, অ্যাজমা মানে এপিসোডিক অ্যাটাক অফ ব্রেথলেসনেস, ধরুন কার শীতকালে বা বর্ষাকালে সিজন চেঞ্জের সময় তার শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে আমরা সাধারণত অ্যাজমা বলি। যাদের এরকম অ্যাজমা আছে, চাইল্ডহুড অ্যাজমা আছে, তাদেরকে প্রত্যেককেই মনে রাখবেন যে ইনহেলারটা খুব সেফ। ইনহেলার নিলে কোনো ভয় কিছু নেই, ডাক্তারবাবু পরামর্শ মতো রেগুলার বেসিসে ইনহেলারটা নিয়ে যেতে হবে। এবং ইনহেলারটা নেওয়ার পরে একটু গার্গল করতে হবে, এবং ডাক্তারবাবুর সঙ্গে চেক আপ করতে হবে যে ইনহেলারটা কীভাবে নেবেন, ডাক্তারবাবু টেকনিকটা বুঝিয়ে দেবেন। ইনহেলারেশনের টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, ঠিকমতো নিতে পারলে কিন্তু ইনহেলারটা খুব ভালো কাজ করে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নিশ্চিন্তে ইনহেলার ইউজ করতে পারবেন। বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করব ডক্টর সরকার? বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে বা কীভাবে নিতে হবে। সেই রোটা ক্যাপস পাওয়া যায়, মিটার ডোজ ইনহেলার পাওয়া যায়। বাচ্চাকে একবার বাচ্চার মা বাবা যদি বাচ্চাকে ভালো করে বুঝিয়ে দেন তাহলে বাচ্চা নিজেই নিতে পারবে সেটা। আর এমনিতেও আমরা দেখেছি যে এই ধরনের এখনকার বিশেষ করে জেনারেশনের ক্ষেত্রে তারা অনেকটাই দুর্বল হয়। মেবি তারা এই যে বাইরে, এখন নয় করোনা, পরবর্তীকালে আমরা আগেও দেখেছি যে তারা বাইরে কোনো রকম ওয়েদার চেঞ্জ হলেই তারা অ্যাট্যাক্ট হচ্ছে। এইটাই বা কেন হয়? সামান্য ওয়েদার চেঞ্জেই বা বাচ্চাগুলো অসুস্থই বা হয়ে যাচ্ছে কেন? দেখুন, এটার কিন্তু মেইন কারণ হচ্ছে আমরা যদি ছোটোবেলা থেকেই বাচ্চাকে খুব বেশি মনে করি যে যত্নে রাখি, যেটাকে বলা হয় যে বাইরের ধুলোবালি যদি না লাগে, তাহলে কিন্তু সমস্যাটা বেড়ে যায়। এটাকে বলে হাইজিন হাইপোথিসিস। যে দেখবেন যে সমস্ত বাচ্চারা দেখবেন ধুলোবালি খাটছে, খেলাধুলা করছে, তাদের কিন্তু বড় হয়ে খুব বেশি অসুবিধা হচ্ছে না। আর যারাই ছোটোবেলা থেকে একদম খুব প্রোটেক্টেড হিসেবে থাকছে তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। সেই জন্য আমরা সবসময় বলি
বাচ্চাকে খেলাধুলা করতে দিন, বাচ্চাকে দৌড়ঝাঁপ করতে দিন, একটু ধুলোবালি লাগলেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখবেন ভবিষ্যতে যে ওর একটা ইমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে, সেই ইমিউনিটি হওয়ার জন্য ওর বেশি কিন্তু চট করে অসুবিধা হচ্ছে না। সেই জন্য রেগুলার বেসিসে খেলাধুলো করা, দৌড়ঝাঁপ করা খুব দরকার। এবং আরেকটি জিনিসও বলবো, সেটা হচ্ছে যেহেতু আজকে বাচ্চাদের নিয়ে আলোচনা আমরা প্রথমত শুরু করেছিলাম অজানা জ্বরকে কেন্দ্র করে, সেখানে আসছে একজন বন্ধু রয়েছেন, তার ফোন নিয়ে উত্তরে আসছি আমরা। হ্যালো, হ্যালো ম্যাডাম, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি, পাল বলছি। হ্যাঁ বলুন। কোচবিহার থেকে হ্যাঁ কি ম্যাডাম, আমার সমস্যা হচ্ছে যে আমার মানে ওখানে ফিস্ট আছে এবং মানে কোনো কিছু দিতে পারবো? আর একবার একটু বলবেন না, কল ড্রপ করছে আপনার, ওই জন্য শুনতে পাইনি আমরা। ওভারিতে সিস্ট আছে মোস্ট প্রবাবলি বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওভারিতে ফিস্ট রয়েছে, আবার স্টোনও আছে আমার। স্টোনও আছে, স্টোনও রয়েছে। হ্যাঁ, আমি কি ভ্যাকসিনটা নিই? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন তো 100% সকলের জন্য। মনে রাখবেন যে ভ্যাকসিন, যতজন মানুষ পৃথিবীতে বেঁচে আছেন, যারা বেঁচে আছেন তাদেরকে প্রত্যেককেই ভ্যাকসিন নিতে হবে, এটা হচ্ছে টার্গেট। কাজে যার যে রোগ থাক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে আছেন প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে, 100% সবাইকে ভ্যাকসিন নিতে হবে। যেটা আমি বলতে চাইছিলাম ডক্টর সরকার, অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা অনেক বাচ্চা দেখেছি আফটার ডেলিভারি মায়ের, আমরা দেখেছি কিছু বাচ্চা কিন্তু জন্মগত জন্ডিস, বিলিরুবিন খুব হাই থাকে, এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি মানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে তাকে রাখা হয়, কিন্তু যখন এই বাচ্চাকে বাড়ি ছাড়া হয় তখন একটা কিন্তু টেনশন গার্জিয়ানের কাজ করে, কারণ যেহেতু বাচ্চাটি ছোটোবেলা থেকে বিলিরুবিনের লেভেল হাই আছে। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কি করণীয় থাকে? এটা হচ্ছে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া বলা হয়। যখন দেখবেন বাচ্চাদের এটা বিলিরুবিনটা বেড়ে গেছে, সেটাকে যেটা করা অনেক সময় ফটোথেরাপি করা হয়। যারা পার্টিকুলারলি প্রিম্যাচিওর বেবি হয় তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা গেছে। তবে পরবর্তীকালে বাচ্চা একটু বড় হলে আস্তে আস্তে দেখা যায় নর্মাল হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই। শুধু যেটা খেয়াল রাখতে হবে, প্রত্যেক বাচ্চাই যেন হেপাটাইটিস বি ভ্যাকসিনটা পায়। এটা কিন্তু ইউনিভার্সাল, প্রত্যেকেই খেয়াল রাখতে হবে। প্রত্যেক বাচ্চাকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে এবং মাঝে মধ্যে চেক আপ করে দেখে নিতে হবে তার লিভার ফাংশনটা কেমন আছে, SGOT, SGPT, আলট্রাসোনোগ্রাফি করে দরকার হলে দেখে নিতে হবে। বা অনেক সময় কিছু দেখবেন, অনেক বয়স্ক মানুষেরা দেখবেন যে বিলিরুবিনটা একটু বেশি থাকছে, হয়তো 3 বা 3.5, 4 এরকম থাকছে, তার মধ্যে আনকনজুগেটেড ফ্র্যাকচারটা বেশি। এটাকে বলা হয় গিলবার্ট সিনড্রোম। এই গিলবার্ট সিনড্রোম থাকলে কোনো ভয় পাওয়ার কিছু নেই। গিলবার্ট সিনড্রোম কিছু করতেও হবে না, নর্মাল ডায়েট, নর্মাল খেলাধুলা চলবে, খাওয়া দাওয়া নর্মাল চলবে, এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমাদের নর্মালি ডায়াবেটিস পেশেন্টদের সংখ্যা অত্যন্ত বেশি, এবং আমরা গতদিনে আলোচনা করেছি, নর্মালি আমাদের বোধহয় আগামী দিনেও এটা নিয়ে আলোচনা করতে হবে, কারণ হাজারো একটা প্রশ্ন থাকে এই ধরনের পেশেন্টদের বা এই পরিবারের সদস্যদের ক্ষেত্রে। তো ডায়াবেটিস আমরা বলেই থাকি যে একটা সাইলেন্ট কিলার, কারণ অন্যান্য রোগকে সে একসাথে নিয়ে চলে, যদি একটি নিজস্ব রোগ তার উপরে আবার অন্যান্য অর্গানকে ড্যামেজ করে। তো ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন, তো তাদের ক্ষেত্রে নর্মাল একটা তো ডায়েট চার্ট থাকেই, কিন্তু এর ব্যতীত কি তাদের আরও কিছু চলার ক্ষেত্রে অন্যরকম পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন? দেখুন, ডায়াবেটিক পেশেন্টকে তো ডায়াবেটিক ডায়েটটা ফলো করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার যে অন্যান্য ধরুন কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যেরকম জিঙ্ক আমরা সাপ্লাই করি, জিঙ্ক সাপ্লিমেন্টেশন করি, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করি, হ্যাঁ আমরা বলি রেগুলার তাকে হাঁটাচলা করতে বলি, এই জিনিসগুলো খেয়াল রাখলেই হবে। প্লাস দেখে নিতে হবে তার ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে কোনো অর্গ্যান ড্যামেজ হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিস যখনই ডায়াগনোসিস হয়ে যায় প্রত্যেককে খেয়াল রাখতে হবে তার চোখটা কেমন আছে। সেদিন আমরা বলি বছরে আপনি একবার করে চোখের ডাক্তারবাবুকে দেখাবেন, এবং ইউরিনে কোনো অ্যালবুমিন বেরোচ্ছে না, ইউরিনে অ্যালবুমিন এক্সক্রিশন রেট সেটা আমরা দেখি এবং সেটা দিয়ে আমরা ফলো আপ করে দেখি। তার সঙ্গে সঙ্গে আমরা বলি যে আপনারা সবসময় আপনারা পায়ের খেয়ালটা রাখবেন, কোনো জায়গায় পাটা কোনো জায়গায় অসার হচ্ছে কি না। ডায়াবেটিক নিউরোপ্যাথি কিন্তু খুব কমন, অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে ডায়াবেটিক ফুট আলসার হয়, অনেক সময় গ্যাংগ্রিন হয়, পা বাদ দিতে হয়, অ্যাম্পুটেশন হয়। সেই জন্য হোল মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই খেয়াল রাখতে হবে। পার্টিকুলারলি পাটায় খেয়াল রাখতে হবে মুখের মতো, আমরা যেরকম মুখের যত্ন নিই সেরকম পাটাকেও মুখের মতো যত্ন নিতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ওই হুগলি রামেশ্বরপুর থেকে বলছি। কে বলছেন? সৌমেন ঘোষ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, মানে দিন আগে, মানে 4-5 দিন আগে, গত বুধবার দিন ওই যে আপনার যে ভ্যাকসিন মানে কোভিশিল্ডটা নেওয়া শেষ হয়েছে আর কি। দিয়ে তারপর থেকে মানে একদিন পর থেকে আস্তে আস্তে গা হাতের যন্ত্রণা, ওই আপনার ঘাম হচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, মানে হাঁটতে চালা হয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আপনার মানে
ইয়ে হয়ে যাচ্ছে, মানে শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না, মানে এই ধরনের দেখা দিচ্ছে বেশি আর কি। আর প্রচন্ড ঘাম হচ্ছে, ঠিক, মানে বুঝতে প্রচুর পেরেছি। ঘাম, মনে হচ্ছে সবসময় ঠান্ডায় বসে থাকি, এরকম ধরনের। আপনি আচ্ছা, আপনি শুনতে থাকুন। আপনি একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ডাক্তারবাবু আপনাকে থরলি চেক করবেন, মাথা থেকে পা পর্যন্ত আপনার পালস, ব্লাড প্রেশার সমস্ত কিছু দেখবেন যে কোনো অসুবিধা আছে কিনা, কোভিড ভ্যাকসিনেশন নেওয়ার পরে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমাদের এখানে আমাদের ভারতবর্ষে বা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে কারোর যদি কোনো রিয়াকশান হয় তাদেরকে সেরকম হলে আমরা ভর্তি করে আমরা তাদেরকে ফলো আপ করি, সেই রকম তাতে কোনো অসুবিধা নেই। সেই জন্য আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, বা আপনি যেখান থেকে কোভিড ভ্যাকসিন নিচ্ছেন সেখানে যোগাযোগ করুন। সেরকম হলে আপনাকে স্পেশাল কেয়ার নেওয়া হবে কি আপনার প্রবলেম হচ্ছে সেটা দেখার জন্য। অবশ্যই তাই, এবং আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলি যে যে ফোন নাম্বার যাচ্ছে এই মুহূর্তে যদি প্রশ্ন থাকে আপনারা ডেফিনেটলি ফোন করতে পারেন 6292242337, 6292242338। এই ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে, এবং আমরা আলোচনা করছি সামগ্রিকভাবে। করোনা তো রয়েছে এবং করোনার সঙ্গে আমাদের অন্যান্য বিভিন্ন ব্যাধি যেগুলোর থেকে আমরা বেরিয়ে আসবো কী করে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে। একটা ছোট্ট প্রশ্ন করি আমি ডক্টর সরকার, যে আমরা যেমন ডেল্টার আলোচনা করছিলাম সেদিনেও, ডেল্টার ভ্যারিয়েন্টের কথা বলছিলাম। এই ডেল্টা ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্টে উপসর্গ কিছুটা আমরা দেখছি কিন্তু আগের করোনার সঙ্গে খানিক মেলে, এবং কিছু নতুন উপসর্গও দেখা দিচ্ছে। তো সেই জায়গাটা যদি আমাদের একটু অ্যালার্ট করা হয়। দেখুন, অনেকের যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা তো নর্মালি জানি যে জ্বর, গন্ধ না পাওয়া, এগুলো তো আমরা জানি, বা পেটের গণ্ডগোল এটা তো জানি। এছাড়াও দেখবেন কিছু কিছু মানুষের হয়তো মাথা ব্যথা করছে, কারো দেখবেন চোখটা একটু ছলছল, চোখটা একটু লাল হয়ে যাচ্ছে, বা কারো হয়তো কানে কম শুনছেন, এই সমস্যাগুলো অনেকেরই হচ্ছে। সেই জন্য আপনারা যদি কখনও যদি জ্বর ছাড়াও যদি অন্য কোনো ধরনের সমস্যা হয়, হতে পারে হয়তো আপনার ক্ষেত্রে সেটা তো প্রথম হলো, তাও হতে পারে। সেই জন্য আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। কেননা আমরা করোনা সম্বন্ধে আমরা কেউই এখন পুরোনো জানি না, কেন এটা হচ্ছে এমন একটা রোগ যেটা বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসছেন। কাজেই যে কোনো সমস্যা হলে আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন, এবং সেটা দরকার হলে সেটা পরবর্তীকালে প্রমাণ হবে যে কী কারণে সেটা হচ্ছে। ডায়াবেটিসের আমি ছিলাম আলোচনা একটু ব্যাক করবো। ডায়াবেটিস এবং তার থেকে চলে আসা অন্যান্য আরও রোগ, একটা তো আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথি বললেন, সেটা তো একটা আমাদের নার্ভের সমস্যা তৈরি হয় ডায়াবেটিস থেকে। এছাড়া আমরা কোন কোন রোগে আক্রান্ত হচ্ছি, যদিও আমরা কম বেশি অনেকেই আক্রান্ত হয়ে রয়েছি, কিন্তু আমি তাও ডিটেলস আলোচনা করতে চাই। একটা ফোন নিয়ে আসবো। হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? সনৎ কুমার দাস বলছি আসানসোল থেকে। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমার জাস্ট 1 মান্থ ব্যাক আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে আপনার কোভিশিল্ড। এটা হওয়ার পর থেকে, এটা করার পর থেকে আমার যে এই নি জয়েন্ট এবং অ্যাবডোমিনাল পোর্শনে একটা পেন শুরু হয়েছে। আমি অ্যাকচুয়ালি 60 ইয়ার্স এজ, এবং আমি ভিগোরাস অ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল এক্সারসাইজ পুরো করি, এবং করার জন্য ডাক্তারবাবু আমাকে টেলমা 40 ট্যাবলেটটা প্রেসক্রাইব করেছিলেন প্রেশারের জন্য, কিন্তু আমার প্রেশার ছিল না, কোনো সময়তেই প্রেশার ছিল না। অল অফ এ সাডেন এই প্রেশারটা হঠাৎ একদিনের জন্য হয়তো বেড়েছেন, কিন্তু ডাক্তারবাবু বললেন যে দেখুন আপনার অন্যান্য সাইটগুলো প্রোটেক্ট করার জন্য এটা আপনি চালিয়ে যান, এটা চালিয়ে গেলে আপনি থ্রেশহোল্ড লেভেলে আছেন, প্রেশারটা থ্রেশহোল্ড লেভেলে আছে, সুতরাং আপনার এটা ভালো হবে, অন্যান্য ইন্টারনাল অর্গানগুলো আপনার সেফ থাকবে। টেলমা 40 আমি রেগুলার খাচ্ছি। আচ্ছা, শুনতে থাকুন ডক্টর সাহেব। হ্যাঁ, দেখুন, আপনার যে পায়ে ব্যথা করছে এবং আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা দেখতে হবে যে অনেক সময় যেটা হয় একটা অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টে, সেই থেকে অনেক সময় হাঁটু ব্যথা করতে পারে। সেই জন্য আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে একটা নি জয়েন্টে এক্সরে করান, এবং আপনি আরও কিছু টেস্ট করে দেখে নিন যে আপনার কী কারণে প্রবলেমটা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ডায়াবেটিস যেহেতু ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে আপনার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ইউরিনে অ্যালবুমিন
ক্রিয়াটিনিন রেশিওটা চেক করে দেখে নিতে হবে, এবং আপনার অপথ্যালমোস্কোপি ডাক্তারবাবু, চোখের ডাক্তারবাবুকে দেখিয়ে দেখে নিতে হবে চোখটা ঠিক আছে কিনা, এই এন্ড অর্গান কোনো ড্যামেজ হচ্ছে কিনা, ইসিজি করে, ইকোকার্ডিওগ্রাফি করে, এইগুলো আপনার চেক করে দেখে নেওয়া উচিত। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমি সত্যেন্দ্রনাথ দে বলছি। কোথা থেকে বলছেন দাদা? আমি নিউটাউন রাজারহাট। হ্যাঁ, নিউটাউন রাজারহাট। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? আমার ভীষণ হাফ টান, শ্বাসকষ্ট হচ্ছে, উঠতে বসতে সবটা ছোট আওয়াজ হয় গলা দিয়ে, এবং মাঝে মাঝে আমি দুবার, যতবার, তিনবার, তাতেও কিছু হয় না। কিন্তু প্রায় এই কেন এত শ্বাসকষ্ট সেই জানতে। ঠিক, আচ্ছা শুনতে থাকুন। দেখুন, শ্বাসকষ্ট সাধারণত আমাদের মেনলি দুটো কারণে হয়, একটা হচ্ছে হার্টের রোগ থেকে হতে পারে, আর একটা হচ্ছে লাংসের রোগ থেকে হতে পারে। যদি আপনার কখনো এরকম আপনি যদি স্মোকার না হন, আপনার যদি কখনো অ্যাজমা না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ভাবতে হবে এই বয়সে শ্বাসকষ্টটা মানে মনে করতে হবে এটা ইসকেমিক হার্ট ডিজিজ, মানে হার্টের সমস্যা থেকে হচ্ছে। সেই জন্য যেটা করতে হবে, এটা ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, এবং একটা পালমোনারি ফাংশন টেস্ট করে দেখে নিতে হবে কোনো আন্ডারলাইন কোনো সিওপিডি আছে কিনা। সেই জন্য আপনার ফার্স্টেই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার থাকলে, এবং আপনি যে পরীক্ষাগুলো বললাম সেগুলো করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আশা করি আপনি যদি ওষুধপত্র ঠিকমতো খান, ডাক্তারবাবুর পরামর্শ মতো, তাহলে আপনার শ্বাসকষ্টটা কমে যাবে। ডক্টর সরকার, যেটা আমি বলছিলাম যে বিভিন্ন রোগকে ওয়েলকাম করে ডায়াবেটিস, এবং নর্মালি কি কি রোগ সিভিয়ার আকার ধারণ করতে পারে? ডায়াবেটিস থাকা মানেই ধরে নিতে হবে তার হার্টের অসুখ আছে। ডায়াবেটিস হচ্ছে করোনারি হার্টারি ডিজিজের ইকুইভ্যালেন্ট। কাজে যাদের ডায়াবেটিস থাকে সেই জন্য আমরা তাদেরকে প্রত্যেকেই যেটা করি, আমরা প্রোফাইলেকটিক্যালি অ্যাসপিরিন, স্ট্যাটিন এই ওষুধগুলো দিই যাতে হার্ট অ্যাটাক না করে। ডায়াবেটিস থেকে এখন প্রচুর মানুষের সারা পৃথিবীতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, লিভারে ফ্যাট জমে যাচ্ছে, এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে ভবিষ্যতে সিরোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সেই জন্য হার্ট, লাংস, কিডনি, নার্ভ, ব্রেইন, চোখ, সব অর্গানগুলো একবার স্ক্রিনিং করে দেখে নিতে হবে তার কোথাও কোনো প্রবলেম আছে কি না। ডায়াবেটিসটা ভালো করে কন্ট্রোলে রাখতে হবে, ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে, প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, রেগুলার হাঁটাচলা করতে হবে, যোগ প্রাণায়াম করতে হবে, এবং মনে করতে হবে আমি পুরো ভালো আছি, আমার কোনো রোগ নেই। নর্মালি হার্টের ক্ষেত্রে আমরা হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখেছি ডক্টর সরকার, যেমন আপনি একটু আগে বলছিলেন যে সকালে মানে রাতের দিকে প্রেশার ওষুধ খেলে সকালের দিকে যেহেতু প্রেশারটা বাড়ে, কন্ট্রোলে থাকে অনেকটাই, বিভিন্ন বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং অনেক সময় আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি যে দিনে মানে তাকে 3টে করে প্রেশার ওষুধ দেওয়া রয়েছে। এই যে 3টে করে প্রেশার ওষুধ দেওয়া, তারপরেও তার প্রেশার হাই থাকছে, এইটা কেন? প্রেশার ওষুধ তো সে প্রেশারটা কমানোর জন্যই খাচ্ছে এবং 3 রকমভাবে খাচ্ছে, তাহলে কেন হয় এটা? হ্যাঁ, যখন আমি একটু আগে যেটা বলছিলাম যে স্টেজ 2 হাইপারটেনশনে সাধারণত আমরা 2টো ওষুধ দিয়ে শুরু করি, ঠিক আছে? যখন 3টে বা তার বেশি ওষুধ লাগে তখন রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলা হচ্ছে। অনেকের পার্টিকুলারলি দেখবেন যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের দেখবেন ব্লাড প্রেশার কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। সেরকম অনেক পেশেন্টই আছেন যাদের ব্লাড প্রেশার কিছুতেই কন্ট্রোল হয় না, তাদেরকে 3টে বা 4টে, অনেক সময় 5টা ওষুধ দিতে হয়। এই জন্য দিতে হয় যে ব্লাড প্রেশারটাকে আমরা যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্ন রিস্ক থেকে যাচ্ছে, হার্ট ফেলিওর, ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই রিস্ক থেকে যাচ্ছে। সেই জন্য যটাই ওষুধ লাগুক না কেন আপনাকে মনে রাখতে হবে যে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতেই হবে, প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, সুগার থাকলে সুগারটাও কন্ট্রোলে রাখতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর বেল্লা থানা থেকে বলছি। কে বলছেন? বরেন্দ্রনাথ দাস। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমার স্ত্রীর একটা কিডনিতে স্টোন হয়েছে আজকে ধরুন 10 বছর আগে। আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, আমি আল্ট্রাসাউন্ড করেছিলাম আরএমএম আছে। এখন আমি গত বছরও সেই ফটো করেছিলাম, সেই আল্ট্রাসোনোগ্রাফি, সেই আরএমএম আছে, কিন্তু আমার স্ত্রীর কোনো সমস্যা নেই। তাহলে কি সেটা অপারেশন করে বার করে নিতে হবে, না থাকলে কোনো সমস্যা আছে? স্টোনটা কি গলব্লাডারে হয়েছিল? না, কিডনিতে। কিডনি স্টোন। আচ্ছা, হ্যাঁ দেখুন, শুনতে কিডনিতে যদি কোনো স্টোন থাকে তখন দেখি আমরা যে কিডনিতে স্টোনটা কোন জায়গাটায় আছে। যদি দেখা যায় যে কিডনিতে স্টোনটা এমন একটা জায়গায় আছে যেটা নাকি কোনো অবস্ট্রাকশন করছে না, তাহলে আমরা বলি কিচ্ছু করার দরকার নেই, ওখানেই স্টোনটা থাক। কিন্তু যদি দেখা যায় যে কিডনির ওই স্টোনটা অবস্ট্রাকশন করছে ইউরিনারি প্যাসেজে,
তাহলে আমরা যেটা বলি লিথোট্রিপসি করে ক্রাশ করে স্টোনটা বার করে দিতে বলি। সেই জন্য আমি আপনাকে বলবো আপনি ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, আপনি একবার আপনার স্ত্রীর ইউরিয়া ক্রিয়াটিনিন এগুলো চেক করে দেখে নিন এবং উনি যেটা বলবেন আপনি সেটা ফলো করলেই হবে। একদমই তাই, এবং চিকিৎসকের পরামর্শ দ্রুত নেওয়াটাই সঙ্গীত প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলে থাকি। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শিপ্রা মণ্ডল বলছি, হবিবপুর রানাঘাট থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার হাজবেন্ডের আজকে 12 বছর ধরে সুগার, আর সুগারের সঙ্গে নানান সমস্যাও আছে, যেমন মেন সমস্যা হচ্ছে পায়খানা দিয়ে রক্ত পড়ে। আর আর আমারও সুগার আজকে 3 মাস ধরা পড়েছে, আমিও ওষুধ খাচ্ছি, এবং মায়ের সুগার 4 মাস। মা ব্যথা সময় সময়, মাথা মানে সময় সময় মায়ের একদম বুক ধরফর করে মা একদম মানে বিছানা সজ্জার মতো হয়ে যায়। ডক্টর সরকার কোনো ঠিক আছে, কোশ্চেন আছে? না। আপনি শুনতে থাকুন। দেখুন বলছেন উনি। এই যে আপনার হাজব্যান্ডের সুগার আছে এবং পায়খানার সময় রক্ত পড়ে, ফার্স্টেই দেখে নিতে হবে যে পায়খানার সময় যে রক্ত পড়ে তার কারণটা কি। এই রক্ত পড়ার মেইন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা পাইলস থাকতে পারে। পাইলসটা কাদের সাধারণত হয়, যাদের কনস্টিপেশন থাকে তাদের বেশি করে সাধারণত পাইলস হয়। এমনিতেই ডায়াবেটিক পেশেন্টদের একটু কনস্টিপেশন থাকে, সেই জন্য যেটা করতে হবে কনস্টিপেশনটা যাতে না হয় সেই জন্য ইসবগুলের ভুসি, জল বেশি করে খেতে হবে, সবজি বেশি করে খেতে হবে, এবং যদি দেখা যায় ফ্রিকোয়েন্টলি ব্লাড বেরোচ্ছে পায়খানার সঙ্গে তাহলে একটা কোলোনোস্কোপি করে দেখে নিতে হবে যে অন্য কোনো কিছু প্রবলেম আছে কি না। অনেক সময় দেখবেন অনেকের একটা আলসারেটিভ কোলাইটিস থাকতে পারে, তার থেকেও ব্লিডিং পার একটাম হতে পারে, লুজ মোশন ডায়রিয়া হতে পারে, সেটা চেক করতে হবে। ডায়াবেটিসটা ডেফিনেটলি কন্ট্রোল রাখতে হবে। আপনার মায়ের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাঝে মধ্যেই ওনার যে প্রবলেমটা হচ্ছে সেই জন্য ওনাকে থরো ইভ্যালুয়েশন করে দেখতে হবে ওনার ব্লাড প্রেশার কত আছে, ওনার ডায়াবেটিসটা HbA1c কত আছে, ঠিকমতো কন্ট্রোল হচ্ছে কি না, আর কি প্রবলেম আছে, হার্টে কোনো সমস্যা আছে কি না। একবার থরো ইভ্যালুয়েশন করালেই আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা তো নেসেসিটি নয় যে ডায়াবেটিস থেকেই পাইলস, ফিস্টুলার সমস্যা আসতে পারে, ওটা তো সেপারেট রোগ। ঠিক। সুতরাং এইটার জন্য যেটা ডক্টর সরকার বলছেন আপনার চিকিৎসা বা ট্রিটমেন্টে খুব দরকার, সেখানে আপনারা যোগাযোগ করে নেওয়াটা বেটার চিকিৎসকের সঙ্গে। আর আমরা আলোচনায় ব্যাক করি, সেটা হচ্ছে যে যেমন আমরা আলোচনার ক্ষেত্রে দেখেছি অনেক সময় আমাদের ইন্ডাইজেশনের সমস্যা বহু, আমরা নর্মালি আমাদের বাঙালিদের ক্ষেত্রে বেশিরভাগ সময় ডক্টর সরকার দেখা যায় যে আমাদের ইন্ডাইজেশনের সমস্যা ঘরে ঘরে রয়েছে, কিন্তু ইগনোর করা ইন্ডাইজেশনের সমস্যা কি বড়সড় আকার ধারণ করতে পারে? হ্যাঁ দেখুন, এই যে ইনডাইজেশন হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে না, এটা দেখতে হবে যে কী ইভ্যালুয়েট করে দেখতে হবে যে কেন ব্যাপারটা হচ্ছে। অনেকেরই দেখবেন অ্যাসিডিটি 12 মাস ওষুধ খেয়ে যাচ্ছেন, অ্যাসিডিটিতে ভুগছেন। আসলে তার একটা দেখতে হবে যে ঠিক মতো যদি তার অ্যাসিডিটিটা ইভ্যালুয়েট করে দেখা যায় তাহলে দেখা যাবে তার একটা H. পাইলোরি ইনফেকশন আছে। এই H. পাইলোরি ইনফেকশনটা যদি কন্ট্রোল করা যায় ঠিকমতো অ্যান্টিবায়োটিক্স দিয়ে, ওষুধপত্র দিয়ে, তাহলে কিন্তু বারবার এই অ্যাসিডিটি সমস্যাটা কেটে যাবে। আর একটা অনেকে দেখবেন হয়তো GERD আছে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তার GERD যদি ডায়াগনোসিস ঠিকমতো হয়, ঠিকমতো ওষুধ খাওয়ানো যায়, ঠিকমতো যদি লাইফস্টাইল ফলো করা যায় তাহলে এটাও ঠিক হয়ে যাবে। কাজেই আপনারা মুড়ির মতো এই PPI, প্রোটন পাম্প ইনহিবিটার, অ্যান্টাসিড এগুলো খাবেন না, ডাক্তারও পরামর্শ করুন এবং ঠিকমতো ডায়াগনোসিস করুন, ইভ্যালুয়েট করলেই আপনার ঠিকমতো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এই যে গ্যাস্ট্রো রিফ্লাক্স ডিজিজ যেটা আপনি বলছিলেন যে আমাদের এই যে ইসোফেগাস এরিয়া থেকে আমাদের খাবার উঠে আসা, অনেকেই বলে যে এত দূর অবধি খেয়ে আছি বা খাবার, এবং অনেক সময় আমরা দেখেছি যে এটা খুব মারাত্মক আকার ধারণ করে নিল, হয়তো ওই যেটা আপনি বললেন যে অ্যান্টাসিড বা কিছু একটা খেয়ে আমরা ধামাচাপা দিয়েছি। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে কি লাইফস্টাইল, সেটাও মনে রাখতে হবে যে ওবেসিটি থাকলে বলি যে আমরা যে নর্মাল খাওয়া খাচ্ছি সেই খাওয়ার এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি তার ডায়েটটা ডিফারেন্ট হবে? কারণ নর্মালি আমরা বুঝতে পারি না, আমরা অ্যান্টাসিড খেয়ে চাপিয়ে দিলাম এবং আপনারা যারা রয়েছেন প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবেন, ফলে আবার আমরা কিছু ঝাল মশলা খেয়ে নিলাম, একটু তেল ঝাল খেয়ে নিলাম, এই জায়গাটা কতটা আমাদের অ্যালার্ট হওয়া উচিত? না, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু প্রত্যেককেই বেশি ঝাল মশলা খাওয়া চলবে না। নর্মাল ডায়েট আমরা প্রত্যেকেই ফলো করব এবং টাইম মতো খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি খুব বেশি রাত্রেবেলা খাই, অনেক সময় অনিয়মিত যদি খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু প্রবলেমগুলো বাড়ে। এবং মনে রাখতে হবে যে রাত্রেবেলা খাওয়ার নিয়ম হচ্ছে শুতে যাবার 2-3 ঘন্টা আগে। যাদের পক্ষে সেটা সম্ভব না, তারা যখন বেশি রাত হয়, ধরুন ফিরতে অনেক বেশি রাত হয়ে যাচ্ছে তারা রাত্রেবেলা মনে রাখবেন যে অল্প করে খাবেন এবং শোয়ার সময় একটু যদি দেখা যায় একটু যদি উঁচু করে শোয়া যায় তাহলে কিন্তু রিফ্লাক্সটা অনেকটা কমে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যাদের খুব বেশি ওবেসিটি আছে তারা যদি ওয়েটটা কন্ট্রোল করেন তাহলে কিন্তু ওবেসিটি অনেকটা কন্ট্রোল করলে কিন্তু GERD সমস্যা অনেকটাই কমবে। হ্যালো
হ্যালো, এনিওয়ে কেউ ছিলেন, যাই হোক আপনারা ফোন করতে থাকুন। এবং ওবেসিটির সমস্যার এটাও একটা বড় সমস্যা আমার মনে হয়, কারণ আমরা ওজন নিয়ে চলতে পারি না। আমাদের সবার আগে সমস্যা তৈরি হয় ডক্টর সরকার আমাদের পা, আমাদের হিলে প্রবলেম, আমরা পা ফেলতে পারি না। অনেকে বলে পায়ের পাতায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এমনও হয় অনেক সময় ব্যালেন্স হারিয়ে গিয়ে কারো কিন্তু ফ্র্যাকচারও হয়ে থাকে। তো এই জায়গাটাই বা কেন আমরা এখান থেকেই বা আমরা কিভাবে বেরোবো? একটা ওবেসিটি কন্ট্রোল বললেন বা নর্মালি যে সমস্যাগুলো হ্যাঁ, যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যখনই আমাদের বডি ওয়েটটা বেড়ে যায় তখনই কি হয়, তখনই হাঁটুতে সমস্যা হয়, অস্টিও আর্থ্রাইটিস হয়। পায়ের তলাটা যেটা সোল আছে সেটাকে প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়, তার ফলে কি পায়ে ব্যথা করছে, গোড়ালিতে ব্যথা করছে। সেই জন্য যেটা করতে হবে, যাদের এরকম প্ল্যান্টার ফ্যাসাইটিস আছে তারা কি করবেন, একটা জুতো পরবেন যেটা একটা নরম টাইপের জুতো, এবং বাড়িতে সেটা একটা চটি টাইপ, সেটা নরম টাইপের একটা পরবেন। বাইরে যাওয়ার জন্য যেটা পরবেন সেটা নরম টাইপের একটা পরবেন। এবং পায়ের একটা এক্সারসাইজ করতে হবে। পায়ের এক্সারসাইজটা হচ্ছে, ধরুন আপনি মাটিতে পাটা রেখে এরকম আঙ্গুলগুলো আর গোড়ালিটা একবারে কাছাকাছি আনার চেষ্টা করছেন, এটাকে কন্ট্রাকশন করছেন। এই ব্যায়ামটা রেগুলার করবেন এবং আপনারা যতটা পারবেন ওয়েট কমানোর চেষ্টা করবেন, তাহলেই সমস্যাটা কমবে। অবশ্যই আমাদের আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি রাজপুর থেকে সুধী ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। আমার হাজবেন্ডের ব্যাপারে, হাজবেন্ডের বয়স 56 বছর, হ্যাঁ। সুগার আছে 12 বছর ধরে। তো ইদানিং 6 মাস ধরে আমার হাজবেন্ড মানে যা খাচ্ছেন, ওনার যখন গ্যাস বেরোচ্ছে এত দুর্গন্ধ, তাহলে এটা কি কোনো সুগারের জন্য? হ্যাঁ, এটা যেটা মেইনলি যেটা হচ্ছে, এটা ইনডাইজেশনের জন্য হচ্ছে। রেগুলার বেসিসে কিন্তু কনস্টিপেশনটা অ্যাভয়েড করতে হবে। কনস্টিপেশনটা অ্যাভয়েড করার একটা সোজা রাস্তা হচ্ছে, আমি অনেকবারে আপনাদেরকে বলেছি, সকালবেলা ঘুম থেকে উঠে 1 লিটার উষ্ণ গরম জল খাবেন, দুপুরবেলা খাওয়ার 1 ঘন্টা পরে আবার 1 লিটার উষ্ণ গরম জল খাবেন, রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে নেবেন, খাওয়ার 1 ঘন্টা পরে আবার 1 লিটার উষ্ণ গরম জল খাবেন। রেগুলার আপনি সবজি বেশি করে খাওয়াবেন এবং জলটা তো খেতেই হবে, তার সঙ্গে ইসবগুলের ভুসি যদি খাওয়া হয়, যদি বাওয়েলটা ঠিকমতো ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। একদম। আর বাউল মুভমেন্ট এবং সেটা প্রপার হওয়াটা অত্যন্ত জরুরি। যাই হোক, আমি পায়ের সমস্যার জায়গায় ছিলাম। আরেকটি কথা বলি, অনেক সময় আমরা দেখেছি যে খুব নর্মাল লাইফ লিড করছিলেন কেউ বা কেউ যে অনেক সময় আমরা হাঁটতে গিয়ে আমাদের পার্টিকুলারলি কোনো একটা গোড়ালিতে পেইন হচ্ছে এবং ঘুম থেকে উঠে সকালবেলা যখন মেঝেতে পা রাখছে তখন কিন্তু একটু পার্টিকুলার গোড়ালিতে পেইন হচ্ছে। পরবর্তীকালে আমরা দেখি যে সেখানে কিন্তু হাড় বেড়ে রয়েছে। তো এইটা প্রথমত বলবো, এই ক্যালকানিয়াসের এই সমস্যাটা হয় কেন? বেসিক্যালি হয় কি, এখানে অস্টিওপোরোসিস হয়, হাড় ক্ষয়ে যায়, তার ফলে ক্যালকানিয়াল স্পার তৈরি হয়। সেই জন্য যাদের এটা হচ্ছে তাদেরকে যেটা করতে হবে, যেটা একটু আগে বললাম, নরম টাইপের জুতোটা পরা, এক্সারসাইজ করা এবং রেগুলার বেসিসে ক্যালসিয়াম খাওয়া, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নেওয়া। এই এক্সারসাইজ করলে আস্তে আস্তে একটু গরম সেক দেবে, একটু করতে পারলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে এটা মারাত্মক কোনো বিষয় তৈরি হওয়ার কোনো জায়গা থাকছে না। আচ্ছা, এবং দ্বিতীয়ত বলবো যে আমাদের এই যে বিশেষ করে আমাদের কিডনির সমস্যা, অনেক সময় আমরা দেখেছি আমাদের ইউরিনাল ট্র্যাক ইনফেকশনের একটা সমস্যা আমরা প্রবণতা দেখি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, এবং যেটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবং তারা শয্যাশায়ী অনেক সময় হয়ে গিয়ে থাকে। এইখান থেকে এটা কি কিডনির সমস্যার থেকে আসতে পারে, না এটা একটা সেপারেট প্রবলেম? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকেই পরবর্তীকালে একটা কিডনি সমস্যা হয়। বেসিক্যালি ইউরিনে ফার্স্টে ইনফেকশন হলো, সেখান থেকে একটা পাইলোনেফ্রাইটিস হলো, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, পরবর্তীকালে সেখান থেকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস, এবং ক্রনিক পাইলোনেফ্রাইটিস থেকে এন্ড স্টেজ রেনাল ডিজিজ মানে ক্রনিক কিডনি ডিজিজ, মানে হোল লাইফ তখন ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট করতে হয়। সেই জন্য যেটা আমরা সবসময় বলে থাকি, যারা যদি কোনো ভদ্রমহিলার বা কোনো মেয়েদের যদি এরকম ইউরিনে ইনফেকশনটা হয়, তার যেন ঠিকমতো চিকিৎসা করা হয়। ঠিকমতো চিকিৎসা বলতে প্রথমে তো একটা কালচার করে অ্যান্টিবায়োটিক ঠিকমতো খেতে হবে, এবং সেই কালচারটা 3 সপ্তাহ পরপর কি 4 সপ্তাহ পরপর রিপিট করতে হবে, 3 বার করে দেখতে হবে যে পুরোপুরি ইউরিন ইনফেকশনটা নির্মূল হলো কিনা। তাহলেই কিন্তু আপনি ভাববেন আপনি নিশ্চিন্ত এবং ভালো আছেন। এবং তার সঙ্গে অবশ্যই বলবো যে যেটা ডক্টর সরকার বললেন যে কিডনির ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা বেশি অ্যালার্ট থাকা খুব দরকার, কারণ কিডনির সমস্যার ক্ষেত্রে আমরা দেখেছি ডক্টর সরকার, আমরা এখানেও কিন্তু অনেক কিছু মানুষের কথা শুনে, আমরা সোশ্যাল সাইট ঘেটে অনেক কিছু করে নিজেদের কিডনিটাকে সুস্থ রাখার চেষ্টা করি। আদপে কি আমরা নিজেরা চেষ্টা করে কিডনি সুস্থ রাখতে পারি না? আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ, আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করলে আমাদের সমস্ত কিছু ভালো থাকবে, এটাই তো মেইন কথা। আমরা তো একটা কোনো আইসোলেটেড পার্ট না, আমাদেরকে মনে রাখতে হবে আমরা ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল 3টে অ্যাসপেক্টই আমাদের সঙ্গে সঙ্গে সমানভাবে চলবে, ব্যালেন্স করা থাকবে। ব্যালেন্স মানে আমরা যেরকম ফিজিক্যালের উপর জোর দিই, আমরা কিন্তু মেন্টাল এবং স্পিরিচুয়ালের ব্যাপারটা জোর দিই না।
কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদেরকে সব অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে পুরো হেলদি হ্যাপি থাকতে গেলে আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে এই তিনটের উপর জোর দিতে হবে এবং ব্যালেন্স লাইফ লিড করতে হবে, রেগুলার মেডিটেশন করতে হবে, যোগ প্রাণায়াম করতে হবে, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, যতটা পারা যায় মানুষের উপকার করতে হবে, মানুষের জন্য ইন্টেন্সলি প্রে করুন। হ্যাঁ, যত আপনি অপরের জন্য ভাববেন, নিঃস্বার্থভাবে করবেন, তত আপনি ভালো থাকবেন। ডক্টর সরকার, এই যে অ্যালার্জি হওয়া, অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি হওয়া এবং অ্যালার্জেন টেস্ট যতক্ষণ না করছে কিছু মানুষের ক্ষেত্রে তো অজান্তে অনেকটা বেশি বেড়ে যায় জিনিসটা, কি কি ধরনের নরমালি অ্যালার্জি আমাদের অ্যাটাক করতে পারে? সাধারণত আমাদের দেখা যায় আমরা অনেকেই। একটা ফোন নিয়ে আসি উত্তরে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি সঞ্জিত চক্রবর্তী ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমার ফাস্টিং এ 162 সুগার হয়েছে, আর খাওয়ার পরে হয়েছে 175, বুঝেছেন? হ্যালো। এখন প্রশ্নটা হচ্ছে, আমাকে এক ডাক্তাররা দিয়েছে 100 সিটাগিফটিং, না 50 সিটাগিফটিং আর 1000 মেটফর্মিন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, বলুন। হ্যাঁ, 50 সিটাগিফটিং আর 1000 মেটফর্মিন। তারপরে আরেকটা ডাক্তার কাছে গেছিলাম, সে বলছে যে না 100 সিটাগিফটিং খেতে হবে আর 2000 মেটফর্মিন। এটা কি ঠিক হচ্ছে? সেটাই আমি ডাক্তার সরকারের সঙ্গে কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, দেখুন, আমি আপনাকে শুধু একটা বেসিক জিনিসটা বলছি। আমি আপনাকে এখনো ট্রিটমেন্ট আপনাকে কিছু বলবো না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা কখন ডায়াবেটিস বলি, ফাস্টিং যদি 126-এর বেশি হয়, পোস্টপ্রান্ডিয়াল যদি 200-র বেশি হয়, এবং যদি HbA1c 6.5-এর বেশি হয়। আমরা যেটা ফলো করি প্রিন্সিপাল সাধারণত, কারোর যদি আমরা দেখি যে ধরুন বর্ডার লাইনে আছে, তাহলে আমরা প্রথমেই তাকে ওষুধ শুরু করি না, আমরা বলি ডায়েট এক্সারসাইজ ফলো করুন। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা মেটফর্মিন দিই, তারপরে আমরা যদি আস্তে আস্তে আমরা সিটাগ্লিপটিন বা অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো শুরু করি। কাজে আমি যেটা বলবো আপনাকে, আপনি আবার একটা ফাস্টিং করুন, আপনি পিপি করুন, একটা HbA1c করুন, এবং আপনি রেগুলার বেসিসে হাঁটাচলা করতে থাকুন। হ্যাঁ, দেখা যাবে হয়তো হাঁটাচলা করলেই হয়তো আপনার কোনো ওষুধ লাগছে না। ফার্স্টে এই জিনিসটা কনফার্ম করার পরে আগে ডায়াবেটিসটা কনফার্ম করতে হবে, তারপরে, কেন অনেক সময় দেখেছি আমরা হয়তো একটা ল্যাবরেটরি রিপোর্টে ভুল আসতে পারে, তার বেসিসে আমরা ওষুধপত্র শুরুও করি না। এরকম অনেক সময় ক্ষেত্রে আমি দেখেছি, ধরুন প্রথমেই চলে আসলো 400, তারপরে দেখা গেল অন্য একটা ল্যাবরেটরিতে দেখা গেলো 110 এসছে। কাজেই একটা ল্যাবরেটরি রিপোর্টের বেসিসে আমরা কখনো ওষুধ শুরু করি না, আমরা সমস্ত ব্যাপারটাকে কম্বাইন করি, ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরি কোরিলেশন করে তারপরে আমরা ওষুধ শুরু করি স্টেপ বাই স্টেপ। যেটা আমি বললাম, ফার্স্টে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, তারপরে স্টেপ বাই স্টেপ ওষুধ আমরা শুরু করি। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু চিকিৎসক যারা মানে আপনি যাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা কিন্তু সেই হিসাব মতোই এগিয়েছেন। আপনি আরেকবার চিকিৎসকের পরামর্শ করে নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি সাজেদ খান বলছি, মালদা কালীপুর থেকে। হ্যাঁ, বলুন। ব্যাপার হচ্ছে, আমার ওই হাড় থেকে পিঠ পর্যন্ত টান ধরে আছে, নার্ভের ওষুধ খাই আমি চিন্তা নিতে পারবো? ভ্যাকসিন নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে নিতে পারবেন, একদম ভ্যাকসিন নিয়ে নিন, একদম দেরি করবেন না। যারা এখনো অবধি ভ্যাকসিন নেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু সেকেন্ড ওয়েভ এখনো কিন্তু চলছে, থার্ড ওয়েভ আসন্ন, সুতরাং অ্যালার্ট হওয়াটা অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বারবার ডক্টর সরকার বহুবার এই অনুষ্ঠানে এসেছেন, একটা কথাই বলেছেন যে ভ্যাকসিনেশনে বাধার কোনো জায়গা নেই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কিছু খাওয়া দাওয়ার পরে। আচ্ছা, আগে আপনার নাম আর জায়গাটা আমাকে বলুন। আমার নাম হচ্ছে মধুসূদন ঘোষ। কোথা থেকে বলছেন দাদা? বাঁকুড়া জয়রামবাটি। আচ্ছা, হ্যাঁ বলুন, কি প্রশ্ন? এবার বলুন প্রশ্ন। হ্যাঁ, আমি কোনো কিছু খাওয়ার পরে লালার মতো আর কিছু খাবার সমেত মুখ দিয়ে উগড়ে বেরিয়ে, আমি জলও খাই, এমনি জল খাওয়া বেশি, কিন্তু আমার কি জন্য এই সমস্যাটা হচ্ছে, মাঝে মাঝে অ্যান্টাসিডারে খেলে ঠিক হয়ে যাচ্ছে, আবার কিছুদিন বাদ, 1 মাস 1.5 মাস বাদ আবার সেই একই পর্যায়ে এসছে। ডক্টর সরকার, কোনো কোশ্চেন আছে? এটা আচ্ছা, শুনতে থাকুন আপনি। এটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে। আপনি একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, এবং আপনি যে ডাক্তারবাবু যে ওষুধপত্র দেবে সেটা আপনি খান, এবং আপনি যদি দেখা যায় যে আপনার বডি ওয়েটটা কন্ট্রোল করুন, এবং রাত্রেবেলা শোয়ার সময় আপনি তাড়াতাড়ি খেয়ে নেবেন, বেশি রাতে খাবেন না,
এবং মাথাটা একটু উঁচু করে শোবেন, তাহলেই কিন্তু আপনার সমস্যাটা কমে যাবে। যেটা আমি প্রশ্ন করছিলাম ডক্টর সরকার, যে অ্যালার্জি ধরনগুলো আমরা একটু হ্যাঁ, আলোচনা করি। অ্যালার্জি দেখুন, অ্যালার্জি অনেক কারণে অ্যালার্জি হতে পারে। কারো ডাস্ট অ্যালার্জি হতে পারে, কারো ফুড অ্যালার্জি হতে পারে, কারো ড্রাগে অ্যালার্জি থাকতে পারে। সেই জন্য যাদের এরকম অ্যালার্জির সমস্যা আছে, তাহলে আমরা তাদেরকে কি বলি, আমরা বলি যে আপনি একটা আইজি করে নিন, আইজি টোটাল করে নিন, আর একটা অ্যালার্জি প্রোফাইল চেক করে নিন। এই আইজি টোটাল এবং অ্যালার্জি প্রোফাইল চেক করলেই মোটামুটি ধরা পড়ে যায় যে তার কোন কোন খাবারে অ্যালার্জি আছে, হাউস ডাস্ট বা কোন কোন জিনিসে অ্যালার্জি আছে। সেইগুলো অ্যাভয়েড করুন, তাহলেই কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন। এবং বিশেষ করে আমাদের দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি যে আমার কিসে অ্যালার্জি, কারণ সেইভাবে আমার লাইফস্টাইলটাকে যদি আমি সাজাই তাহলে কিন্তু অনেকটা সমস্যার থেকে আমরা দূরে সরে থাকতে পারি আর কি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? বেলায় থেকে নকুল বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার ওয়াইফের আজকের 8 বছর হচ্ছে গিয়ে সুগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আপনার 272, আর সেকেন্ড খাওয়ার পরে 384। তা সেই জায়গায় ডাক্তার দেখাচ্ছি আজকের এতদিন যাবত ম্যাডাম, সুগারটা কিছুতেই কিছু মানে নিবিট করতে পারছি না। তার ভিতরে একটু সুপদেশ দেন বা ডাক্তারবাবু সাহেববাবু যেসব কিছু বলে। আচ্ছা ডক্টর সরকার বলছেন, আপনি শুনতে থাকুন। দেখুন, যাদের ফাস্টিং 250-র বেশি আছে তাদেরকে আমরা প্রথমে বলি, যাদের ধরুন আপনার স্ত্রীর 8 বছর ধরে সুগার, তো এটা মনে রাখবেন যে প্রথম দিকে আমরা যাদের ধরুন ধরা পড়লো, ধরুন এখন ধরা পড়লো, আজকে ধরা পড়লো ফাস্টিং, দেখা গেল 280 বা 200, আপনি যে 72 যে সেটা বললেন, যাদেরকে 250-এর বেশি ধরা পড়ছে ফাস্টিং অবস্থায় প্রথমেই, তাদেরকে আমরা বলি আপনারা প্রথমে কিছুদিন ইনসুলিন নিন, একবার করে ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিন নিন, তাতে কী হবে, আপনার লং টার্ম লাভ হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে 6 বছর 7 বছর পরে আর ওষুধগুলো ভালো কাজ করেন, এটাকে বলে সেকেন্ডারি ড্রাগ ফেলিওর। একটা হচ্ছে প্রাইমারি ড্রাগ ফেলিওর, যখন ড্রাগগুলো প্রথম থেকেই ভালো কাজ করে না, আর একটা হচ্ছে সেকেন্ডারি ড্রাগ ফেলিওর, মানে কিছুদিন পর থেকে ড্রাগগুলো কাজ করছে না, তখন ইনসুলিন নিতে হয়। সেই জন্য আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, একবার করে আপনি ইনসুলিন নেওয়া শুরু করুন, আর ওষুধপত্র ডাক্তারবাবু আপনাকে দেবেন, সেটা ফলো করুন, এবং সুগার কন্ট্রোল হবেই, এটা আমি আপনাকে বলে দিচ্ছি 100%। আপনি যদি ডাক্তারের সঙ্গে ঠিকমতো পরামর্শ করেন আর ঠিকমতো যদি ফলো করেন, সুগার, প্রত্যেক মানুষের সুগার কন্ট্রোল হবেই, না হওয়ার কোনো কারণ নেই, শুধু ডোজ বাড়াতে হবে আস্তে আস্তে। একদম, একেবারে তাই, সেটা ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে করতে হবে। এবং একটি কথা বলি, যারা পেস মেকার পেশেন্ট যারা রয়েছেন ওপারে, এরকম বহু পেশেন্ট রয়েছেন যারা দীর্ঘ বছর, অনেকে কম কিছুদিন হয়েছে, অনেকে কিন্তু অনেক বছর পেরিয়ে গিয়েছে। তো এই ধরনের পেশেন্টে এমনিতেই অনেকটা মানে নিয়মাবলীর মধ্যে থাকতে হয়। আমরা আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, স্বপন রায়। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? আমার 70 বছর বয়স, আমি থোরাসিক সার্কোটাইটিস পেশেন্ট, মানে বাঁ দিকের লাংটা 40% ড্যামেজ আছে, এবং তার সঙ্গে আপনার প্রেসারও আছে, এবং ওই স্টেরয়েড খাচ্ছি 2010 থেকে এলোরে গিয়ে। এখন লাইফের কন্ডিশনটা স্টেবল আছে, মোটামুটি বাড়েনি আর। কিন্তু এই আমি 2টো ইঞ্জেকশনই নিয়েছি কোভিশিল্ডে, ইঞ্জেকশন স্টেরয়েড যেহেতু খাচ্ছি, তাই ইঞ্জেকশনের কি রেজাল্ট ভালো পাবো আমি? অনেকে বলছে স্টেরয়েড খেলে নাকি রেজাল্ট ভালো পাওয়া যায় না। ও আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ দেখুন, কিছুটা স্টেরয়েড খেলে কিছুটা ইমিউনিটি কমে, কিন্তু একদম রেজাল্ট পাবেন না সেটা না। আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে পরিবারের লোকজন সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছেন, আপনিও ভ্যাকসিন নিয়েছেন, তাহলে রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবং আপনি কখনোই মনের মধ্যে কোনো ডাউট রাখবেন না। আমি আপনাদের সবসময় একটা কথা কি বলছি, আপনি মনে করুন আমি ভালো আছি, এই যে পজিটিভ সবসময় চিন্তা করা, আমি ভালো আছি, আমার কোনো রোগ নেই, এই যে মনটা সবসময় আনন্দে রাখা, এটা করলেই দেখা গেছে অটোমেটিক্যালি আমাদের যে হেল্পার টি সেল আছে তার অনেক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে যে নর্মালি হেল্পার সেল থাকে, টি সেল থাকে এবং কিলার টি সেল থাকে, এই জন্য আমরা যত বেশি পজিটিভ এবং এনার্জেটিক এবং এনথুসিয়াস্টিক থাকবো, তত আমাদের বেশি CD4 সেলগুলো বেশি কাজ করবে এবং আমাদের ইমিউনিটি তত বেশি তৈরি হবে। কাজেই একভাবে কখনোই বলে দেওয়া যায় না যেহেতু আপনি স্টেরয়েড খাচ্ছেন আপনার ইমিউনিটি হবে না, এটা ঠিক কথা না। আমি বলবো প্রত্যেকটা মানুষেরই ইন্ডিভিজুয়াল, তার নির্ভর করছে তার মনের অবস্থার উপর, তার সে কতটা পজিটিভ, সে কতটা এনথুসিয়াস্টিক, সে কতটা যোগ প্রাণায়াম ফলো করছে, সে কতটা ডিসিপ্লিন লাইফ ফলো করছে। কাজেই আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন যদি আপনার মনের জোর থাকে। সুতরাং আজকের হাতে আমাদের সময় নিয়ে আমরা সামগ্রিক আলোচনার চেষ্টা করলাম আজকে এই অনুষ্ঠানে। আগামী দিনে আবারও ফিরবো আরও কিছু আলোচনা নিয়ে। অনেক ধন্যবাদ ডক্টর সরকারকে জানাবো, ধন্যবাদ আপনাদের, নমস্কার।
বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।